অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগতম। আমাদের আজকের পাঠ 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, অর্থাৎ ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক। যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই তিনটি অক্ষ আমাদেরকে বিবেচনা করতে হবে। প্রথমে আসি, স্থানাঙ্ক কি? এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ এবং জেড ও জেড ড্যাশ আমরা একে প্রাইম মনে করতে পারি। এই তিনটি পরস্পরের সাথে লম্বচ্ছেদী সরলরেখাকে যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। অবশিষ্ট হবে তাদের যে ছেদবিন্দু ও, তাকে আমরা মূল বিন্দু মনে করি। এখানে একটি ছবি আমি অঙ্কন করেছি, যে ও হবে মূল বিন্দু, আনুভূমিক বরাবর যে রাশিটি থাকবে অর্থাৎ যে সরলরেখা থাকবে তাকে আমরা ওয়াই অক্ষ ধরি, এবং উল্লম্ব হবে জেড অক্ষ, আর এই রেখার সাথে লম্ব হবে আমরা এক্স অক্ষ মনে করি। আমরা অনুভূমিক ভাবে এক্স অক্ষ ধরে নিতে পারি এবং উল্লম্ব হবে জেড অক্ষ। এখানে অবশ্য প্রতিটি অক্ষ একে অপরের সাথে লম্ব। যেমন আমি এখানে যদি হিসাব করি যে ওয়াই অক্ষ এবং জেড অক্ষ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আবার জেড অক্ষ এবং এক্স অক্ষ এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। একইভাবে এক্স এবং ওয়াই এই মধ্যবর্তী কোণও 90 ডিগ্রি। এখানে আমরা একটি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিয়েছি পি। পি বিন্দুটি ওয়াই অক্ষ থেকে এবং জেড অক্ষ একই সাথে এক্স অক্ষ থেকে একটি নির্দিষ্ট দূরত্ব অবস্থিত। পরবর্তীতে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র ব্যবহার করে মূল বিন্দু থেকে একটি বিন্দু কত দূরে অবস্থিত সে বিষয়টি আলোচনা করব। এখন আসি দূরত্ব উপপাদ্য। দূরত্ব উপপাদ্য বলতে যে দুইটি বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে সেই বিন্দুর দূরত্ব কত হবে সূত্র প্রয়োগ করে আমরা নির্ণয় করতে পারি। যেমন এখানে আমি একটি বিন্দুর স্থানাঙ্ক ধরেছি পি বিন্দু। পি বিন্দুটির স্থানাঙ্ক x1, y1 এবং z1। একইভাবে অপর একটি বিন্দুর স্থানাঙ্ক কিউ, যার স্থানাঙ্ক আছে x2, y2 এবং z2। তাহলে তাদের মধ্যে দূরত্ব হবে x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 স্কোয়ার। তোমরা দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় শুধুমাত্র দুইটি বিন্দু, যেখানে x2 অর্থাৎ x1 y1 এবং x2 y2 প্রথম সূত্রটি দেখেছো। এখানে যেহেতু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় জেড এর অপর একটি রাশি এখানে চলে আসবে। আমরা এখন উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করব। এখানে দুইটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। প্রথম বিন্দুটির স্থানাঙ্ক 1, 5 এবং -2। দ্বিতীয় বিন্দুটির স্থানাঙ্ক 5, 1 এবং 0। তাহলে বিন্দুদ্বয়ের দূরত্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ কত একক হবে। তাহলে আমরা যে সূত্রটি আগে শিখেছি, দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র, যদি আমরা পি বিন্দু বা এ বিন্দু মনে করি, এই বিন্দুটির স্থানাঙ্ক আমরা এ ধরে নিই এবং এই বিন্দুটির স্থানাঙ্ক বি, তাহলে এ বি যে মধ্যবর্তী দৈর্ঘ্য সেই মান হবে এখানে 5 মাইনাস 1 এর স্কোয়ার, অর্থাৎ এক্স এর দ্বিতীয় রাশি মাইনাস প্রথম রাশি তার স্কোয়ার। এরপর সূত্রে প্লাস ওয়াই এর দ্বিতীয় রাশি 1, তারপর ওয়াই এর প্রথম রাশি 5 তার স্কোয়ার। একইভাবে জেড এর দ্বিতীয় রাশি এবং জেড এর প্রথম রাশি, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে। সুতরাং এই দূরত্ব হবে √16 প্লাস 16 প্লাস 4 সমান 36, তার রুট করলে 6 একক। এখন আসি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে একটি ঘনকের ছবি দেওয়া আছে। এই ঘনকটি এক্স, ওয়াই এবং জেড অক্ষের সাপেক্ষে তার কৌণিক বিন্দুগুলো দেওয়া আছে। প্রথমে আমরা দেখি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম এবং জেড ও জেড প্রাইম সমতুল্য নয় এরূপ তিনটি পরস্পরের সাথে লম্বচ্ছেদী সরলরেখাকে যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বিবেচনা করি। তাহলে এদের যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুকে আমরা মূল বিন্দু অর্থাৎ অরিজিন মনে করি। এখন এক্স ও ওয়াই সমতল দ্বারা সৃজিত তলকে এক্স ওয়াই সমতল, ওয়াই জে জেড অক্ষ দ্বারা সৃজিত সমতলকে
অথবা এখানে আমরা শুধু বলতে পারি ওয়াই ও জেড। ওয়াই ও জেড দ্বারা ওয়াই জেড সমতল এবং জেড ও এক্স দ্বারা যে সমতল তৈরি হয় তাকে জেড এক্স সমতল বলা হয়। সমস্ত জগৎ বা স্পেসকে এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স এই সমতল দ্বারা 8টি ভাগে ভাগ করা হয় এবং প্রতিটি ভাগকে অষ্টভাগ অর্থাৎ অক্ট্যান্ট বলা হয়। এখানে যে ছবিটি উল্লেখ আছে, আনুভূমিক বরাবর আমরা যে রেখাটি অঙ্কন করেছি ওয়াই অক্ষ, এখানে ওয়াই অক্ষের উপর লম্ব জেড অক্ষ এবং অবশিষ্ট অক্ষ এক্স অক্ষ। এক্স অক্ষ হবে ও জেড এবং ও ওয়াই এর উপর লম্ব। তাহলে একটি ঘনক এখানে তৈরি হয়েছে এ বি সি ডি ই এফ এবং এ এর অবশিষ্ট শীর্ষবিন্দু পি। তাহলে মূল বিন্দু থেকে প্রতিটি যে দূরত্ব অর্থাৎ কর্ণগুলো হবে ও পি ও ডি ও ই, এভাবে আমরা ঘনকের কর্ণগুলো তৈরি করতে পারি। তাহলে এখানে 3টি সমতল এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স, এই 3টি সমতলে একটি ঘনক যদি তৈরি করা হয় তার প্রতিটি ভাগকে অষ্টভাগ বলা হয়। তাহলে এখানে পৃষ্ঠতল থাকবে। এই ঘনকের মোট 8টি পৃষ্ঠতল আছে। এরপর আমরা আলোচনা করব ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও, অর্থাৎ দিক কোসাইন এবং দিক অনুপাত। কোন সরল রেখার স্থানাঙ্কের অক্ষগুলির ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের কোসাইনকে বলা হবে সরল রেখাটির দিক কোসাইন এবং কোণগুলোকে বলা হবে দিক কোণ। এখানে একটি রেখা যদি আমরা অঙ্কন করি, যেমন প্রথমে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ এই 3টি অক্ষ বিবেচনা করি। এরপর একটি সরল রেখা তার স্থানাঙ্ক, একটি সরল রেখা অঙ্কন করি। এই সরল রেখা অক্ষগুলির ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তাদের কোসাইন। আমরা আগের ভিডিওতে দেখেছি যে কোনো সরল রেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টকে বলা হবে ঢাল। আর এক্ষেত্রে কোসাইন, প্রথমে কজ আসবে, যেমন কজ অফ 30 ডিগ্রি অথবা কজ 20 ডিগ্রি, কজ আলফা, এভাবে আমরা কোণগুলোকে নির্দেশ করতে পারি। তাহলে কজের সাথে যে কোণ থাকবে সেই কোসাইনকে বলা হবে ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। যেমন আগের চিত্র থেকে যে এই সরলরেখাটি যদি এক্স ওয়াই এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে আলফা বেটা এবং গামা এই 3টি কোণ উৎপন্ন করে তাহলে তাদের দিক কোসাইন হবে কজ আলফা, কজ বেটা এবং কজ গামা। এই কোসাইনের কোণকে বলা হবে দিক কোসাইন। এগুলোকে সাধারণত আমরা এল, এম এবং এন, অর্থাৎ কজ আলফাকে এল দ্বারা প্রকাশ করব, কজ বেটাকে এম দ্বারা প্রকাশ করব এবং কজ গামাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। তাহলে এল, এম এবং এন এগুলোকে বলা হবে দিক কোসাইন, যেখানে এল এর মান কজ আলফা, এম সমান কজ বেটা এবং এন সমান কজ গামা। যদি 3টি সংখ্যার সবগুলি শূন্য না হয় এবং যদি এটি কোনো সরলরেখার দিক কোসাইনের সমানুপাতিক হয় তবে ওই সংখ্যা 3টিকে সরলরেখার দিক অনুপাত বলে। দিক অনুপাতকে আমরা এ, বি এবং সি দ্বারা প্রকাশ করব। একটি সরলরেখার দিক কোসাইন যদি এল, এম এবং এন হয় এবং তাদের দিক অনুপাত যদি এ, বি এবং সি দ্বারা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে এল বাই এ সমান এম বাই বি সমান এন বাই সি এই সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে। এই সংখ্যা দ্বারা অর্থাৎ এই সমীকরণটির দ্বারা বোঝাবে দিক অনুপাত। এখানে দিকের যে অনুপাত আছে এ বি সি এবং যে দিক কোসাইন গুলো আমরা নির্ণয় করলাম এল, এম, এন, তাহলে এই অংশকে আমরা সবসময় সমান হবে। দিকানুপাত যদি এ, বি এবং সি হয় তাহলে এই রাশিগুলোর অনুপাত সবসময় একই থাকে। এখানে যে ছবিটি দেওয়া আছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এখন এক্স অক্ষের দিক কোসাইন, এক্স অক্ষের দিক কোসাইন যদি আমরা হিসাব করি তাহলে এক্স অক্ষ বরাবর প্রথমে যে রাশিটি আসবে যে ভূমি বরাবর
অর্থাৎ এই রাশির সাথে কোনো কোণ তৈরি হবে না, সেক্ষেত্রে মান হবে cos 0 ডিগ্রি। এখন এক্স অক্ষ যদি জেড অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তার দিক কোসাইন হবে cos π/2। একইভাবে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার দিক কোসাইন হবে cos π/2। সুতরাং আমরা বলতে পারি এক্স অক্ষের দিক কোসাইন হবে 1 0 0, কেননা cos 0 ডিগ্রির মান 1, cos 90 ডিগ্রির মান 0 এবং অবশিষ্ট cos 90 ডিগ্রির মানও 0। এরপর আমরা দেখব ওয়াই অক্ষের দিক কোসাইন। প্রথমে যদি আমরা ওয়াই অক্ষ মনে করি, এখানে ওয়াই অক্ষটি আছে, ওয়াই অক্ষের দিক কোসাইন প্রথমটি হবে cos 90 ডিগ্রি এবং ওয়াই অক্ষ বরাবর হবে cos 0 ডিগ্রি, যার মান 1 এবং অবশিষ্ট cos π/2। তাহলে ওয়াই অক্ষের দিক কোসাইন হবে 0 1 এবং অবশিষ্ট মান 0। একইভাবে আমরা জেড অক্ষের দিক কোসাইন নির্ণয় করব। তাহলে জেড অক্ষের দিক কোসাইন হবে cos π/2, দ্বিতীয় মান cos π/2 এবং তৃতীয় মান cos 0। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে যে অক্ষের দিক কোসাইন নির্ণয় করব শুধুমাত্র সেই অক্ষের জন্য, যেমন এক্স ওয়াই জেড আমরা যদি তিনটি রাশি পরপর মনে করি যে এক্স ওয়াই এবং জেড, যে অক্ষের দিক কোসাইন নির্ণয় করব যার সাপেক্ষে শুধুমাত্র সেই মানটি 1 হবে, অবশিষ্ট দুইটি মান 0 হবে। এবার আসি দিক কোসাইনের মৌলিক উপপাদ্য, অর্থাৎ ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিরেকশন কোসাইন। কোন সরলরেখার দিক কোসাইন যদি এল এম এবং এন হয়, অর্থাৎ কোন সরলরেখা যদি এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে যথাক্রমে আলফা বেটা এবং গামা কোণ উৎপন্ন করে, তাহলে cos আলফাকে আমরা লিখবো এল, cos বেটাকে লিখবো এম এবং cos গামাকে প্রকাশ করবো এন দ্বারা। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1, অর্থাৎ cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বেটা প্লাস cos স্কোয়ার গামা সমান 1। যেমন এখানে ওপি সরলরেখার একটি সরলরেখা দেওয়া আছে ওপি, আমরা ধরে নিই এখানে চিত্র অনুসারে 3 ডাইমেনশনে ওপি একটি সরলরেখা। এখন ওপি সরলরেখার দিক কোসাইন, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে যে কোণগুলো তৈরি করে তার কোসাইন এল এম এন দ্বারা প্রকাশ করি, এবং পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই এবং জেড, যেহেতু ত্রিমাত্রিক স্থানাঙ্ক আমরা আলোচনা করেছি, সেক্ষেত্রে একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের জন্য আমাদের 3টি মান প্রয়োজন। ওপি রেখাটি এক্স ওয়াই এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে আলফা বেটা এবং গামা কোণ উৎপন্ন করে। তাহলে দিক কোসাইনের মৌলিক উপপাদ্যটি হবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1। এখন আমরা আলোচনা করি ত্রিভুজ ও পি এ। এখানে যে ত্রিভুজ আছে ও পি এ, অর্থাৎ বড় যে ত্রিভুজ, এরপর ত্রিভুজ ও পি বি, ত্রিভুজ ও, এখানে আমি চিহ্নিত করি ও পি বি, এবং অবশিষ্ট ত্রিভুজ ও পি সি, ও পি এবং সি। তাহলে আমাদের এখানে 3টি ত্রিভুজ তৈরি হবে। এখন এই ত্রিভুজগুলোতে আমরা cos আলফা সমান লিখব ভূমি বাই অতিভুজ, একইভাবে cos বেটা সমান ভূমি বাই অতিভুজ এবং cos গামা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিখি প্রথমে cos অফ আলফা, আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে এক্ষেত্রে cos আলফা সমান ভূমি, অর্থাৎ ওপিএ ত্রিভুজ, ওপিএ ত্রিভুজে আমরা ভূমিকে নির্দেশ করি এক্স দ্বারা এবং অতিভুজ হবে ওপি। সুতরাং এই সমীকরণ থেকে আমরা এক্স এর মান লিখতে পারি এক্স ইকুয়াল টু ওপি ইন্টু cos আলফা। একইভাবে ওয়াই সমান ওপি ইন্টু cos বেটা, জেড সমান ওপি ইন্টু cos গামা। এখন এই 3টি সমীকরণ বর্গ করে যোগ করতে হবে। এই 3টি সমীকরণ যদি আমরা বর্গ করি, তাহলে বাম পক্ষ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান ওপি স্কোয়ার। এরপর যে কোণের মানগুলো থাকবে cos স্কোয়ার আলফা
প্লাস কজ স্কোয়ার বেটা প্লাস কজ স্কোয়ার গামা। এরপর আমরা সূত্র থেকে দেখেছি যে দুইটি বিন্দুর দূরত্ব, এখানে ও মূল বিন্দু, তাহলে মূল বিন্দু হলে তার স্থানাঙ্ক হবে ও অফ এক্স স্থানাঙ্ক 0, ওয়াই এর স্থানাঙ্কের মান 0 এবং জেড এর স্থানাঙ্কের মান 0। এবং অবশিষ্ট যে পি বিন্দু আছে, সেই পি বিন্দুটির স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছি এক্স, ওয়াই এবং জেড। তাহলে এই দুইটি বিন্দুর দূরত্ব হবে ওপি এর স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এরপর আমরা এখানে মান বসিয়ে দিই, উভয় পক্ষ থেকে আমরা ওপি স্কোয়ারকে বাদ দিই, তাহলে থাকবে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বেটা প্লাস কজ স্কোয়ার গামা সমান 1। এখন আমরা দিক কোসাইনের যে সূত্র ছিল সেখান থেকে শিখেছি কজ আলফা সমান এল, কজ বেটা সমান এম এবং কজ গামা সমান এন। সুতরাং আমরা লিখতে পারি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1। এটি হবে আমাদের দিক কোসাইনের মৌলিক উপপাদ্য। এখানে হিন্টস দেওয়া আছে, অর্থাৎ নোট আছে, যে কোনো সরলরেখা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের যোগবোধক দিকের সাথে যথাক্রমে আলফা, বেটা এবং গামা কোণ উৎপন্ন করলে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বেটা প্লাস কজ স্কোয়ার গামা সমান 1। এখন কজ স্কোয়ার আলফা এই মানকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এই সমীকরণ থেকে আমরা আরো একটি সমীকরণ এখানে নির্ণয় করি, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বেটা প্লাস সাইন স্কোয়ার গামা সমান। অঙ্কটি দেওয়া আছে, পি, কিউ এবং ও তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে ও পি, ও কিউ এবং পি কিউ এই তিনটি রেখার দিক কোসাইন নির্ণয় করতে হবে। এখানে ওপি একটি দিক কোসাইন বা ওপি রেখার দিক কোসাইন, ওপি, ও কিউ এবং পি কিউ এই রেখাগুলির দিক কোসাইন নির্ণয় করতে হবে। এখানে ওপি সরলরেখার দিক অনুপাত 2-3/4। একইভাবে ও কিউ সরলরেখার দিক অনুপাত হবে -1-3। প্রথমে আমরা ওপি সরলরেখার দিক কোসাইন নির্ণয় করি। দিক কোসাইন হবে প্রতিটি রাশিকে ভাগ করতে হবে যে টোটাল যে বিন্দুটি ছিল তার যোগফলের বর্গমূল। তাহলে দিক কোসাইন হবে 2/√29 -3/√29 এবং 4/√29। একইভাবে ও কিউ সরলরেখার দিক কোসাইন হবে -1/-1 এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এরপর দ্বিতীয় যে রাশিটি হবে 2/1 প্লাস 4 প্লাস 9 এর রুট ওভার এবং 3/√1 প্লাস 4 প্লাস 9। এখানে দুইটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। প্রথম বিন্দুর স্থানাঙ্ক x1, y1, z1, দ্বিতীয় বিন্দুটির স্থানাঙ্ক x2, y2 এবং z2। এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ m1:m2 অনুপাতে পি বিন্দুতে যদি অন্তর্বিভক্ত হয় তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তোমরা জ্যামিতির অংশ, অর্থাৎ 2 ডাইমেনশনের যে জ্যামিতি অংশ আছে সেখান থেকে শিখেছো যে কোনো সরলরেখাকে যদি দুইটি বিন্দু একটি অনুপাতে অন্তর্ভুক্ত করে তাহলে তার স্থানাঙ্ক m1x2 প্লাস m2x1 ডিভাইডেড m1 প্লাস m2 এবং y এর স্থানাঙ্ক হবে m1y2 প্লাস m2y1 ডিভাইডেড m1 প্লাস m2। এখানে যেহেতু 3 ডাইমেনশন, অর্থাৎ z1 এবং z2 অপর একটি বিন্দু চলে আসছে, এ কারণেই আমরা যে স্থানাঙ্ক নির্ণয় করব সেখানে তিনটি বিন্দু থাকবে। 2 ডাইমেনশনের যে সূত্র ছিল সেখান থেকে প্রথম দুইটি বিন্দুর স্থানাঙ্ক একই থাকবে এবং তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক z দ্বারা প্রকাশ করতে হবে। যদি এই বিন্দু দ্বারা বহির্বিভক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিটি অবস্থানে মাইনাস, অর্থাৎ প্লাসের পরিবর্তে মাইনাস বসাতে হবে। সুতরাং এই সূত্র প্রয়োগ করে আমরা দুইটি বিন্দুর সংযোজক সরলরেখা যদি কোনো সংখ্যা দ্বারা বা অনুপাত দ্বারা বিভক্ত হয় তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এখন আমরা অন্তর্গত কোণ নির্ণয় করব। এখানে একটি উদাহরণ দেওয়া আছে,
দুইটি সরলরেখার দিক অনুপাত 2, 1 এবং 1। অপর সরলরেখার দিক অনুপাত 4, √3, -1। তাদের অন্তর্গত কোণ নির্ণয় করতে হবে। এখানে আমরা যে cos আলফা অর্থাৎ কোসাইন যে কোণের সূত্র শিখেছি সেই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কনের সমাধান করব। প্রথমেই আমরা লিখি যে 2, 1, 1, 1 এবং 4, √3, -1 দিক অনুপাত বিশিষ্ট সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণ আলফা। তাহলে কোসাইনের যে সূত্র আমরা দেখেছি সেই সূত্র প্রয়োগ করে আমরা কোণ নির্ণয় করব। তাহলে প্রথম যে স্থানাঙ্ক হবে 2 × 4 + 1 × √3 - 1 + 1 × √3 - 1 ডিভাইডেড 4 + 1 + 1 into 16 plus √3 - 1 এর স্কয়ার প্লাস √3 + 1 এর স্কয়ার। এই সমীকরণ ডান পাশের যে রাশিটি আছে এখানে ক্যালকুলেশন করে আমরা এই রাশিটির মান নির্ণয় করি 1/2। এখন আমরা জানি cos 60 ডিগ্রির মান 1/2। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 60 ডিগ্রি অর্থাৎ π/3। আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। সুতরাং আমরা বলতে পারি যে দুইটি সরলরেখার দিক অনুপাত যে মান দেওয়া আছে তাদের মধ্যবর্তী কোণ π/3 অর্থাৎ 60 ডিগ্রি। এখানে ঘনকের যে কর্ণ আছে তাদের অন্তর্গত কোণ নির্ণয় করতে হবে। আমরা কর্ণ একটি মনে করি ও থেকে জি পর্যন্ত। এখানে 3 ডাইমেনশন অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। আবার যদি একটি কর্ণ মনে করি সি থেকে এফ, এখানে সি বিন্দুটি আমরা ভিতরের দিকে মনে করি এবং এফ বিন্দুটি আমাদের সামনের অবস্থানে আছে। একইভাবে ই থেকে বি, এটিও একটি কর্ণ। এখন এই প্রতিটি কর্ণের দুটো কর্ণ যদি আমরা ধরে নিই তাদের অন্তর্গত কোণ হবে cos ইনভার্স 1/3। এখন আমরা যে ঘনকটি অঙ্কন করেছি এই ঘনকের প্রতিটি যে প্রান্ত সেই মানকে ধরি এ, অর্থাৎ এ ধার বিশিষ্ট। এখানে হবে এর একটা সাইডের যে দৈর্ঘ্য তাকে আমরা এ ধরি। তাহলে যে ঘনকটি তৈরি হচ্ছে ও এ বি সি ডি ই এফ জি, অর্থাৎ এখানে ও এ বি সি ডি ই এফ জি এবং আবার আমাদের ফিরে আসতে হবে এ বিন্দুতে। তাহলে এই টোটাল মিলে একটি ঘনক এখানে উৎপন্ন হয়েছে। এই ঘনকের মূল বিন্দু তার স্থানাঙ্ক ও এবং ও এ ও সি ও ই এই ধারসমূহ যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর অবস্থিত। এখানে ও এ যে ধার আছে বা সাইড আছে আমরা মনে করি এক্স অক্ষ বরাবর অবস্থিত, ও সি সাইডটি ওয়াই অক্ষ বরাবর অবস্থিত এবং ও ই এই পাশটি সাইড যেটা আছে জেড অক্ষ বরাবর অবস্থিত। এখন আমরা বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে ও বিন্দু মূল বিন্দু, তার স্থানাঙ্ক তিনটি মানে 0। এ বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত, সুতরাং এক্স এর মান থাকবে এবং অবশিষ্ট দুইটি মান 0। পি বিন্দুটি এক্স এবং ওয়াই এর অবস্থানে, এ কারণে জেড এর মান এখানে 0 হবে এবং জি বিন্দুটি সবার উপরে অবস্থিত, তিনটি অক্ষের সাপেক্ষে এর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স স্থানাঙ্ক এ, ওয়াই স্থানাঙ্ক এ এবং জেড স্থানাঙ্ক এ। ঘনকের দুইটি কর্ণ আমরা ধরে নিই ও জি এবং সি। তাহলে এখানে ও জি রেখাকে আমি ভিন্ন কালিতে চিহ্নিত করি। এখানে আমি ও জি ও থেকে জি পর্যন্ত একটি রেখা অঙ্কন করি এবং সি থেকে এফ এই রেখাটি একটি কর্ণ, সি থেকে এফ পর্যন্ত ধরে নিই। ও জি কর্ণের দিক অনুপাত এ এ এবং এ। যেহেতু জি বিন্দুটা এক্স ওয়াই এবং জেড অক্ষের সাপেক্ষে অবস্থিত, তাহলে তাদের সিএফ কর্ণের দিক অনুপাত হবে 1 - 1 1। এখন আমরা এই কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ ধরে নিই থিটা। তাহলে cos থিটা সমান 1 × 1 - 1 × 1 + 1 × 1 ডিভাইডেড √1² + 1² + 1² এবং অবশিষ্ট বিন্দুর স্থানাঙ্ক একই। তাহলে এই টোটাল মান আমরা যদি নির্ণয় করি
তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 1/3। এখন cos কে যদি আমরা ডান পাশে নিয়ে আসি, তাহলে থিটা সমান আমরা লিখতে পারি cos ইনভার্স 1/3। সুতরাং আমাদের প্রশ্ন যে মানটি দেওয়া ছিল, যে দুইটি কোণের মধ্যবর্তী কোণ cos ইনভার্স 1/3, সেই মানটি আমরা এখানে প্রমাণ করেছি। তাহলে আজকের পর্বে আমি 3 ডাইমেনশন যে বিষয়টি ছিল সেখান থেকে দুইটি বিন্দুর স্থানাঙ্ক, তাদের মধ্যবর্তী দূরত্ব, দুইটি বিন্দু সংযোজক সরলরেখাকে কোনো বিন্দু অথবা কোনো অনুপাত দ্বারা যদি বিভক্ত হয়, তাহলে তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টি আলোচনা করেছি। এরপর দিক কোসাইনের যে মৌলিক উপপাদ্য অর্থাৎ ডিরেকশন কোসাইন, সেখানে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ এগুলোর কোনো সরলরেখা যদি ধনাত্মক দিকের সাথে যথাক্রমে আলফা, বেটা এবং গামা কোণ উৎপন্ন করে, তাদের কোসাইনকে আমরা ডিরেকশন কোসাইন বলবো বা দিক কোসাইন বলবো, এবং সেই মানগুলোকে যথাক্রমে এল, এম এবং এন দ্বারা প্রকাশ করা হয়। এবং ডিরেকশন কোসাইনের মৌলিক উপপাদ্য থেকে আমরা শিখেছি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1। পরিশেষে তোমরা সবাই ভালো থাকবে, সবাই সাবধানে থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।